হাসান শোন। হ্যালো। হ্যালো। এখন 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 ক্লিয়ার কিনা দেখো, এখন ক্লিয়ার কিনা। হাসান, এই যে ওই এটা একটু ইয়ে করো, মানে গ্রুপের লিঙ্ক দিয়ে দাও। গ্রুপে একটু লিঙ্ক দিয়ে দাও, গ্রুপে একটু লিঙ্ক দিয়ে দাও। ওয়েট করি, আরও কয়েকজন আসুক।
দেখো কে আসো কাইন্ডলি একটু কমেন্ট করিও, হ্যাঁ। আমি স্টার্ট করে দিব, আর বাকিরা ওরা ঘুমাচ্ছে, আসুক, আমরা শুরু করে দিই। কে আছো কাইন্ডলি একটু কমেন্ট করিও, যে আছো কাইন্ডলি একটু কমেন্ট করিও। আর কে আছো কাইন্ডলি কমেন্ট করো, আরেকজন দেখা যাচ্ছে, কমেন্ট করো প্লিজ। হ্যাঁ হাসান, তোমার কমেন্ট দেখেছি আমি। ওকে, তো এটা হচ্ছে এই যে কোয়েশ্চেনটা, এটা হচ্ছে 2020-21 কোয়েশ্চেন। আমাদের হচ্ছে জিএসটির এই পর্যন্ত পরীক্ষায় হয়েছে কয়বার? 3বার। এই 3বার কোয়েশ্চেন শুরুই হয়েছে 2020-21 থেকে, হ্যাঁ। তো 2020-21-এর যে কোয়েশ্চেন, প্রথমে আমরা যেটা দেখতে পাই, একটা প্যাসেজ থেকে 5টা কোয়েশ্চেন এসছে। দেখিও দেখা যায় কি না, দেখা যায় কি না কাইন্ডলি একটু বলবা। হাসান বলিও দেখা যায় কি না। ওকে, দেখো এই কোয়েশ্চেন মানে কি লেখা আছে, রিড দ্য প্যাসেজ বেলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ নিচে একটা প্যাসেজ দেওয়া আছে, এখান থেকে 5টা কোয়েশ্চেন পড়তে বলা হয়েছে, সবগুলোর উত্তর পাশেই দেওয়া আছে। আমি আসলে উত্তর নিয়ে বেশি একটা মাতামাতি করব না, মূল কথা হবে কোয়েশ্চেনটা অ্যানালাইসিস হবে। তো দেখো এই প্যাসেজটা বই থেকে আসছে নাকি বইয়ের বাইরের থেকে আসছে, কাইন্ডলি একটু বলবা। টুডে দেয়ার নিয়ার বাই 8 বিলিয়ন পিপল লিভিং ইন দ্য ওয়ার্ল্ড, এভরি দ্য নাম্বার ইজ ইনক্রিজিং, ফিডিং দেয়ার ফাস্ট গ্রোয়িং পপুলেশন। এটা কি টেক্সট বুক থেকে এসছে নাকি টেক্সট বুকের বাইরে এসছে? হাসান বলো, এটা কি টেক্সট বুকের ভিতর থেকে এসছে নাকি বাইরে থেকে এসছে? এটা কিন্তু ধরো টেক্সট বুকের বাইরে থেকে এসছে, তো টেক্সট বুকের বাইরে থেকে আসতে পারে, ভিতর থেকেও আসতে পারে। এটা টেক্সট বুক থেকে এসছে? না, এটা টেক্সট বুকের কোথা থেকে আসছে আমি তো খেয়াল নাই আমার। হাসান এটা কি টেক্সট বুক? আচ্ছা, যেখান থেকেই হোক আমরা দেখি। তো দেখো প্রথম কোয়েশ্চেনটা, এই কম্প্রিহেনশন থেকে যে কোয়েশ্চেন আসবে, এগুলো সলভ করার ক্ষেত্রে প্রথমে আমরা যেটা করব, আমরা হচ্ছে পুরো টেক্সটটা পড়ব না, হ্যাঁ। পুরো টেক্সট আমাদের পড়ার প্রথমেই দরকার নেই। আমরা যেটা করব, প্রথমেই প্রশ্নটা পড়ে নিব। আমরা প্রশ্নটা একটু পড়ি। চুজ এ সুইটেবল টাইটেল ফ্রম দ্য প্যাসেজ ফ্রম ফলোয়িং অপশনস। তো এই যে একটা কোয়েশ্চেন এমনটা হয়েই থাকে যে একটা প্যাসেজ দেয়া থাকবে আর বলা হবে এই প্যাসেজের সবচেয়ে ভালো টাইটেল কোনটা হতে পারে। প্রশ্নের ধরনটা বুঝছো কিনা কাইন্ডলি বলবা। সবসময় এমনই থাকবে, একটা প্যাসেজ দেয়া থাকতে পারে, একটা প্যাসেজের সবচেয়ে ভালো টাইটেল কোনটা হতে পারে এমন একটা কোয়েশ্চেন দেয়া থাকবে। এইটা একটা কমন কোয়েশ্চেন, হ্যাঁ, একদম কমন একটা কোয়েশ্চেন। তো চুজ এ প্যাসেজ ফ্রম ফলোয়িং অপশনস, এই যে টাইটেল যদি জানতে চায় তখন আমরা এই কোয়েশ্চেনটা উত্তর করব কিভাবে। হ্যাঁ হাসান, তোমরা হচ্ছে খাতা নিয়ে বসবে, হ্যাঁ, পরবর্তীতে যারা বসবে তারাও খাতা নিয়ে বসবে। খাতা নিয়ে বসে তুমি একটু লিখে রাখবা প্যাসেজ থেকে, কম্প্রিহেনশন থেকে কোন টাইপের কোয়েশ্চেন আসে। তোমরা একটু লেখো। হাসান তুমি একটু লিখো, লিখে আমাকে পরে দিও। তুমি প্রথমে লিখবা যেটা কম্প্রিহেনশন লিখে এরপর লিখবে হচ্ছে টাইটেল, অর্থাৎ কম্প্রিহেনশন থেকে টাইটেল চাইতে পারে। তো এই যে কম্প্রিহেনশন থেকে যদি টাইটেল চায় তখন আসলে তুমি কি টাইপের মানে কিভাবে উত্তর করবা। দেখো কম্প্রিহেনশন থেকে টাইটেল চাইলে তোমাকে হচ্ছে মোটামুটি পুরো টেক্সটটার মূল মিনিং বুঝতে হবে, তারপরে গিয়ে উত্তর করতে হবে।
তো তোমাকে টেক্সটটা পড়তে হবে, টেক্সটটা পড়ে তারপর উত্তর করতে হবে। আমরা এটা টেক্সটের যে উত্তরগুলো এগুলো নিয়ে আমরা আলাদা ক্লাস করব। আমরা আপাতত শুধু উত্তরগুলো বলে দেবো। দেখো এখানে দ্য প্রবলেম অফ গ্লোবাল পপুলেশন গ্রোথ, হাউ টু ফিড এ ফাস্ট growing population, the new varieties of crops, the disappearance of arable lands। তো এইখানে যতগুলা দেওয়া আছে সবগুলাই উত্তর হতে পারে। এখন আমাদেরকে বলা হয়েছে উত্তর আমরা কিভাবে বের করব। সুইটেবল উত্তর বের করার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করতে হবে। যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করা ছাড়া আসলে সুইটেবল উত্তর বের করা টাফ। তো তোমরা এটা কিন্তু লিখে রাখবা, আমি বলে দিচ্ছি। কম্প্রিহেনশন লিখবা, কম্প্রিহেনশন লিখে তার পাশে লিখবা টাইটেল, অর্থাৎ কম্প্রিহেনশন থেকে টাইটেল জাতীয় কোয়েশ্চেন আসতে পারে। তো আমি আবারও বলি, কম্প্রিহেনশন থেকে যদি টাইটেল চায় তখন আমাদেরকে হচ্ছে পুরো প্যাসেজটা পড়তে হবে, পড়ে তারপরে এর মধ্যে যে 4টা টাইটেল দেয়া থাকবে ওই 4টা টাইটেল মধ্যে সবচেয়ে ভালো কোনটা হতে পারে সেটা মোটামুটি আমাদেরকে আন্দাজ করে উত্তর দিতে হবে। তারপরে বাকিটা হচ্ছে প্র্যাকটিসের উপরে। প্রথম প্রশ্নের ব্যাপারটা কি বোঝা গেছে কিনা কাইন্ডলি আমাকে একটু বলবা। প্রথম প্রশ্নের উত্তর বোঝা গেছে কিনা কাইন্ডলি বলবা, মানে কিভাবে উত্তর করবা কমেন্ট করবা। কমেন্ট করবা প্লিজ। প্রথম প্রশ্নের উত্তর কিভাবে অ্যান্সার করবা বোঝা গেছে কিনা। হ্যাঁ কমেন্ট করবা, যে দেখতেছো কমেন্ট করবা প্রথম প্রশ্নের উত্তর কিভাবে করবা বুঝছো কিনা। আচ্ছা আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দেখো দ্বিতীয় প্রশ্নে লেখা আছে দ্য প্যাসেজ ইমপ্লাইজ দ্যাট ড্যাশ, অর্থাৎ দ্বিতীয় প্রশ্নটা কোন ধরনের। কম্প্রিহেনশন থেকে যেই টাইপের কোয়েশ্চেন আসে, বুঝি নাই এতক্ষণ পরে কমেন্ট করছো। প্রথম প্রশ্নের উত্তর আমরা বলি নাই, আমরা যে কথাটা শুধু বলেছি। প্রথম প্রশ্ন দেখো খেয়াল করো, যখন কম্প্রিহেনশন দেয়া থাকবে তার থেকে একটা টাইটেল জানতে চাইবে। এই টাইটেল তুমি কিভাবে বের করবা। টাইটেল বের করতে হইলে প্রথম কথা হচ্ছে তোমাকে কম্প্রিহেনশন প্র্যাকটিস করতে হবে। কম্প্রিহেনশন প্র্যাকটিস করা ছাড়া ডিরেক্টলি টাইটেল বের করা যায় না। আর টাইটেলটা মূলত জানতেই হয় পুরো টেক্সটের মূল মিনিং। আমি তোমাকে উত্তর বলতেছি না, হ্যাঁ আমি হচ্ছে উত্তরটা কিভাবে বের করবা সেটা বলছি। কম্প্রিহেনশন আমরা আলাদা সলভ করব। বুঝছো কি। এরপর আমরা চলে যাই 2 নাম্বার কোয়েশ্চেনে। 2 নাম্বার কোয়েশ্চেন দেওয়া আছে দ্য প্যাসেজ ইমপ্লাইজ দ্যাট ড্যাশ দ্যার ইজ নো স্ক্যার। এই যে 2 নাম্বার প্রশ্নটা কি, দুই নাম্বার প্রশ্নটা হচ্ছে দেখো এই প্যাসেজটা কি ইঙ্গিত করে। দ্য প্যাসেজ ইমপ্লাইড দ্যাট, অর্থাৎ প্যাসেজ থেকে যে কোনো একটা তথ্য উঠিয়ে বলবে এটা কি বোঝায়। এই কথা যে কোনো একটা তথ্য উল্লেখ করে বলবে এটা কি বোঝায়। 2 নাম্বার প্রশ্নটা দেখো দ্য প্যাসেজ ইমপ্লাইজ দ্যাট, এই প্যাসেজের পুরো প্যাসেজ থেকে যে কোনো তথ্য উঠিয়ে বলবে এই প্যাসেজটা কি বুঝাইছে। এইখানে উত্তরটা করা মোটামুটি ইজি, তুমি প্যাসেজটা পড়লে উত্তর করতে পারবা। এখানে আমরা দেখতে পাই উত্তর লেখা আছে সি। আমরা এইখানে শুধু কম্প্রিহেনশন থেকে কি টাইপের কোয়েশ্চেন আসে সেটা আলাপ করব। এর বাকি কম্প্রিহেনশনের ব্যাপারে আমরা আলাদা ক্লাস নিব তোমাদের, ঠিক আছে। এতক্ষণ ধরে যা কথা বলেছি ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু কমেন্ট করবা। কম্প্রিহেনশন নিয়ে আমরা আলাদা ক্লাস করব। তো তাহলে প্যাসেজ থেকে আমরা মানে কম্প্রিহেনশন থেকে আমরা দেখতে পাইছি কি টাইপের কোয়েশ্চেন আছে। টাইটেল, কম্প্রিহেনশনের টাইটেল কি হতে পারে, সুইটেবল টাইটেল 1 নাম্বার। তারপর আমরা দেখছি একটা তথ্য উঠিয়ে দিবে, দিয়ে বলবে এটা বুঝাইছে কিনা, 2টা। তারপর 3 নাম্বার আমরা দেখি কম্প্রিহেনশন থেকে কি আসে। ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড
প্ল্যানার্স রেফার্স টু দোজ কানেক্টেড উইথ, অর্থাৎ কম্প্রিহেনশন থেকে একটা ওয়ার্ড উল্লেখ করবে, কম্প্রিহেনশন থেকে এক বা একাধিক ওয়ার্ড উল্লেখ করে বলবে এটা দিয়ে কি বুঝাইছে। খেয়াল করো, কম্প্রিহেনশন থেকে ওয়ার্ড উল্লেখ করে বলতে পারে এটা দিয়ে কি বুঝাইছে। হ্যাঁ, তো এই 3 টাইপের কোয়েশ্চেন এখানে দেখো লেখা দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড প্ল্যানার্স রেফার্স টু দোজ কানেক্টেড উইথ। এখন তুমি যখন পড়বা, পড়লেই বুঝতে পারবা এখানে উত্তর হবে এগ্রিকালচার। তো আমরা তিনটা ধরন দেখলাম, তোমরা একটু লিখবা হাসান এবং যারা দেখছো লিখে রাখবা। নাম্বার 1, কম্প্রিহেনশন থেকে কোয়েশ্চেন আসে টাইটেল, অর্থাৎ সুইটেবল টাইটেল নির্ণয় করতে হয়। নাম্বার 2 হচ্ছে কম্প্রিহেনশন থেকে একটা তথ্য দিয়ে বলবে এটা বুঝিয়েছে কিনা। নাম্বার 3 হচ্ছে কম্প্রিহেনশন থেকে ওয়ার্ড উল্লেখ করে বলবে এটা দিয়ে কাকে বুঝাইছে। 3টা গেল। নাম্বার 4, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অ্যান ইফেক্টিভ ওয়ে টু ফেস দ্য চ্যালেঞ্জ অফ ফুড শর্টেজ ইজ। ভাই এটাও ভাই তথ্যমূলক কোয়েশ্চেন, কম্প্রিহেনশন থেকে যে কোনো একটা তথ্য দিচ্ছে দিয়ে বলতেছে এখানে উত্তর এটা হবে কিনা। 4 নাম্বার কোয়েশ্চেন। তো এখানে উত্তর আমরা করছি না, উত্তরগুলো পাশে লেখা আছে। তারপর 5 নাম্বার দেখো লেখা আছে দ্য ওয়ার্ড অ্যারেবল মিন্স। কম্প্রিহেনশন থেকে সিনোনিম অ্যান্টোনিম মূলক কোয়েশ্চেন আসতে পারে, কম্প্রিহেনশন থেকে সিনোনিম অ্যান্টোনিম টাইপের কোয়েশ্চেন আসতে পারে। এখানে আমরা দেখতে পাই দ্য ওয়ার্ড অ্যারেবল মিন্স অ্যারিড, কাল্টিভেবল, অ্যাভেইলেবল উইথ। তো এই যে এখানে উত্তর দেওয়াই আছে কাল্টিভেবল। সো আমরা কম্প্রিহেনশন থেকে কি টাইপের প্রশ্ন পেয়েছি। নাম্বার 1, আমি কম্প্রিহেনশন থেকে কি টাইপের কোয়েশ্চেন এসছে 2020-21-এর সেটা আবার একটু রিপিট করছি। নাম্বার 1, সুইটেবল টাইটেল। নাম্বার 2, একটা প্যাসেজ থেকে যে কোনো তথ্য উল্লেখ করবে বলবে যে এটা দিয়ে কি বুঝিয়েছে। নাম্বার 3, সিনোনিম অ্যান্টোনিম থেকে কোয়েশ্চেন আসবে। নাম্বার 4, নির্দিষ্ট ওয়ার্ড উল্লেখ করে বলবে এটা দিয়ে কাকে বুঝাইছে অথবা কোন জিনিসকে বুঝাইছে। বুঝছো কিনা কাইন্ডলি বলবা, এই কম্প্রিহেনশন থেকে কি টাইপের কোয়েশ্চেন আসে বুঝছো কিনা। যারা দেখছো কাইন্ডলি বলো কম্প্রিহেনশন থেকে কি টাইপের কোয়েশ্চেন আসে বুঝছো কিনা। আচ্ছা বাকিরা কমেন্ট করো না কেন, এই যে আরো তো 4 জন দেখতেছো। ওকে, আমরা কম্প্রিহেনশন থেকে কি টাইপের কোয়েশ্চেন আসে সেটা বুঝলাম। দেখো ভাইয়া তোমরা আগে থেকে জানো আসলে আমি প্রচুর পরিমাণ রেসপন্স না করলে আমার পড়াতে মানে অসুবিধা হয়। তো তোমাদের অসুবিধা হবে আমি জানি, তাই কাইন্ডলি হচ্ছে একটু কমেন্ট করবা, যেই দেখবা কমেন্ট করবা। ওকে, তো কম্প্রিহেনশনের কোয়েশ্চেন আমরা বুঝে গেলাম। এরপর আমরা চলে যাব, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। তো 5টা কোয়েশ্চেন এসেছিল হচ্ছে কম্প্রিহেনশন থেকে। এরপর আমরা দেখি লেখা আছে 5 নাম্বার কোয়েশ্চেন। এখন আমরা কোয়েশ্চেনগুলো এখানে যতগুলো আছে সবগুলোরই উত্তর করার চেষ্টা করব। দ্য পুলিশম্যান আস্কড দ্য ভিকটিম অফ আ থেফট হোয়াট ডিড ইউ। হোয়াট ডিড ইউ এখানে আসলে শূন্যস্থান আছে, শূন্যস্থান হবে এই কোশ্চেনটা। ভিকটিম অফ আ থেফট হোয়াট ডিড ইউ, দেখো শূন্যস্থানের আগে এখানে ডিড আছে, এটা আমরা পড়িয়েছি। ভার্বের 1 নাম্বার রূপ বসে, ডিডের পরে ভার্বের 1 নাম্বার রূপ বসে। ক্লিয়ার কিনা বলো, ডিডের পরে ভার্বের 1 নাম্বার রূপ বসে। এখন আমরা দেখি এখানে লুজ আছে, লস আছে, লস আছে, লাউজ আছে। সো এখানে উত্তর কোনটা হবে। এখানে উত্তর এই যে সিটা পরে আগে দেওয়া আছে, বিটা পরে দেওয়া আছে, উত্তর হবে বি, লস। দেখো লস এইটা হচ্ছে ওই যে আমাদের কনফিউজিং ওয়ার্ড, লুজ, লস, ঠিক আছে, লুজ, লস, লাউজ, এই LOSE লস, LOSE লস। আর এই যে LOSS লস মানে হচ্ছে ক্ষতি, লস হচ্ছে ক্ষতি। আর LOSE লস, লস হচ্ছে হারানো, লস, লস্ট, লস্ট। তাহলে এখানে কারেক্ট অপশন বি। মনে রাখতে হবে ডিডের পরে সর্বদা ভার্বের 1 নাম্বার রূপ বসে। ডিড যেখানে বসবে তারপরে আমরা ভার্বের 1 নাম্বার রূপ দেখবো। ক্লিয়ার কিনা বলো, 6 নাম্বার উত্তর ক্লিয়ার কিনা বলো। এটা গ্রামারের কোশ্চেন, ডিডের পরে ভার্বের 1 নাম্বার রূপ বসবে। জি, লস হচ্ছে নাউন আর লস হচ্ছে ভার্ব।
এল মানে এল অর এস এস হচ্ছে নাউন, আর এল ও এস ই লস হচ্ছে ভার্ব। লস, লস্ট, লস্ট। এরপর আমরা চলে যাই 7 নাম্বার কোয়েশ্চেন। হি মেড হিজ চিলড্রেন ড্যাশ দেয়ার হোমওয়ার্ক এভরি আফটারনুন। উত্তর যেটাই থাকুক, আমাদের মূল প্রশ্ন, মূল ব্যাপার হচ্ছে আমরা প্রশ্ন বুঝতে পারি কিনা। এই 7 নাম্বার কোয়েশ্চেনটা কোন টপিক থেকে এসছে কাইন্ডলি বলতে পারো কিনা দেখো তো। 7 নাম্বার কোয়েশ্চেনটা কোন টপিক থেকে এসছে বলতে পারো কিনা দেখি। 7 নাম্বার কোয়েশ্চেনটা কোন টপিক থেকে এসেছে বলতে পারো কি, একটু ট্রাই করো। সাত নাম্বার কোয়েশ্চেন দেখো, হি মেড হিজ চিলড্রেন ড্যাশ দেয়ার হোমওয়ার্ক এভরি আফটারনুন। হি মেড হিজ চিলড্রেন, এই যে ডু আছে, ডু অর্থ করা। এখন এই যে আমরা এখানে দেখতে পাই এটা কজিটিভ ভার্ব থেকে এসে, কজিটিভ ভার্ব। জি হাসান, থ্যাংক ইউ, তুমি ধরতে পারছো। এটা কজিটিভ ভার্বের কোয়েশ্চেন। আমরা জানি কজিটিভ ভার্বের বাংলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। পজিটিভ ভার্ব কখন ব্যবহার করে? ওই যে আমি করি, আমি করিয়েছি, আমি করি, আমি করিয়েছি। কোনো একটা কাজ নিজে না করে যখন অন্যকে দিয়ে করায় তখন এটাকে বলা হয় কজিটিভ ভার্ব। এই কজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা বলেছিলাম মেক, মেকের পরে V1 বসে, মেকের পরে V1 বসে। পজিটিভ ভার্বের ক্ষেত্রে এখানে মেক যখন থাকবে সেখানে ডোয়ার থাকুক অথবা রিসিভার থাকুক সব সময় V1 বসবে। মেকের পাই যে মেক বা মেক যাই থাকুক তারপরে V1 বসবে। সো এখানে কারেক্ট উত্তর হচ্ছে অপশন সি। পজিটিভ ভার্বের ব্যাপারটা ক্লিয়ার কিনা কাইন্ডলি বলবা। পজিটিভ ভার্ব, আমরা আবারও বলি, পজিটিভ ভার্ব কাকে বলা হয়? পজিটিভ ভার্ব বলা হয় নিজে না করে যখন অন্য কাউকে দিয়ে কোনো কাজ করানো হয় তখন এটাকে পজিটিভ ভার্ব বলা হয়। ইংরেজিতে সকল শব্দের ডিরেক্টলি পজিটিভ ভার্ব নাই। যে সকল শব্দের পজিটিভ ভার্ব নাই সে সকল শব্দকে পজিটিভ বানানোর জন্য মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট এই সকল শব্দের হেল্প নেওয়া হয়। এই সকল শব্দের ক্ষেত্রে এক এক সময় এক এক রকম বসে। তো এই পজিটিভ ভার্বের এটা খেয়াল করো, এটা ক্লিয়ার কিনা বলো। মেক দিয়ে যখন পজিটিভ ভার্ব বানাবে তারপরে সবসময় V1 বসবে, এটা ক্লিয়ার? মেক দিয়ে যখন পজিটিভ ভার্ব বানাবে তারপরে সবসময় V1 বসবে। সো এখানে কারেক্ট উত্তর সি, উত্তর দেওয়া আছে পাশে। এটা ক্লিয়ার কিনা বলো। মেক দিয়ে যখন পজিটিভ ভার্ব বানাবে তখন এরপরে অলওয়েজ V1 বসবে। এরপর আমরা চলে যাই 8 নাম্বার। I always carry an umbrella in case it dash। তো এই কোয়েশ্চেনটা আসলে কোথা থেকে আসছে দেখো, এইখানে মূল পয়েন্ট হচ্ছে ইন কেস। মূল পয়েন্ট হচ্ছে ইন কেস, ইন কেস, ইন কেসটা বুঝতে হবে। এই যে এখানে আমরা দেখি, আমরা মূল পয়েন্ট হচ্ছে ইন কেস। আই অলওয়েজ ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস। ইন কেস অর্থ হচ্ছে যদি, ইন কেস অর্থ হচ্ছে যদি। এটা ইফের সাথে একটু কন্ট্রাস্ট, ইফের সাথে একটু লেগে যায়। ইফ দেখো, ইফ অর্থ যদি, ইন কেস অর্থ যদি। পার্থক্য কি? ইফের ক্ষেত্রে শর্ত বুঝায়, খেয়াল করো, ইফের ক্ষেত্রে শর্ত বুঝায়, বিপরীতে ইন কেসের ক্ষেত্রে সত্য বুঝায় না, অনুমান বা ধারণা বুঝায়। বুঝছো কি না? এই পয়েন্টটা একটু লিখে রাখো, খাতায় লিখে রাখো। ইফের ক্ষেত্রে শর্ত বুঝায় আর ইন কেসের ক্ষেত্রে শর্ত বুঝায় না, বরং অনুমান বুঝায়। ইন কেস অর্থ যদি। দেখো, ইফ হচ্ছে যখনই আমরা ব্যবহার করব I always carry an umbrella, আমি সর্বদা একটা ছাতা নিয়ে বের হই আর কি। অর্থাৎ আমি সর্বদা ছাতা ক্যারি করি। ক্যারি করি মিন্স হচ্ছে বহন করি। ইন কেস যদি ইট ড্যাশ রেইন, যদি বৃষ্টি হয়। একটু খেয়াল করি আমরা, যদি বৃষ্টি হয়। এখন বৃষ্টি হয়, বৃষ্টি কিন্তু হতেও পারে, সাউন্ড ক্লিয়ার না? এখন বোঝা যায় কিনা বলো, এখন বোঝা যায়?
তো আমি আবারও একটু বলি, এই যে কোয়েশ্চেনটা ইন কেস, এই কোয়েশ্চেনটা মূলত এসেছে তোমাকে ইফের সাথে একটু প্যাচ লাগানোর জন্য। পাশাপাশি হচ্ছে ইন কেস হচ্ছে একটা ক্লজ মার্কার, লিখে রাখবা কিন্তু, হ্যাঁ, ইন কেস একটা ক্লজ মার্কার। সো ইন কেসের আগে তো এখানে একটা ভার্ব আছে, এই যে ক্যারি, ক্যারিটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে ইন কেসের পরে আসলে কোন টেন্স হবে? সো এটা আসলে টেন্স ইফ এবং ইন কেসের ব্যবহারটা যাতে ক্লিয়ার থাকে সেটাও এখান থেকে বোঝানোর উদ্দেশ্য। এখন আসো, ইন কেসটা যখনই ব্যবহার হবে আমরা দেখব হচ্ছে অনুমান বুঝাবে। আই অলওয়েজ ক্যারি অ্যান আমব্রেলা, আমি সর্বদা একটা ছাতা বহন করি, ইন কেস যদি ইট ড্যাশ রেইন। তুমি একটু দেখো, প্রথমে ইট আছে, ইটের পরে যদি ভার্বের এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস বসতো। অপশন এ তে যেহেতু এস অথবা ইএস নাই তাই অপশন এ কাটা। খেয়াল করো, অপশন এ। অপশন বি তে আমরা দেখতে পাই রেইনস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ভার্বের সাথে এস ইএস আছে, সো অপশন বি উত্তর হতে পারে। অপশন সি তে আমরা দেখতে পাই ইজ রেইনিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, উত্তর হতে পারে। অপশন ডি তে আমরা দেখতে পাই উইল রেইন, ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে, উত্তর হতে পারে। এখন এই যে ইন কেসের আগেরটায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ইন কেসের পরে কোন টেন্স হবে এটার সুনির্ধারিত কোনো নিয়ম নেই। এটা কোন টেন্স হবে এটা পুরাটাই অর্থের উপর নির্ভর করে। ক্লিয়ার কিনা বলো? ইন কেসের আগেরটায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ইন কেসের পরে কোন টেন্স হবে এটা পুরাটাই অর্থের উপর নির্ভর করে। আমরা আগে পড়েছিলাম ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে ইন কেস যুক্ত অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর তার আগেরটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন এখানে কোন টেন্স দিয়ে মিলবে, প্রেজেন্ট ইনডিফিনিট নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি ফিউচার কন্টিনিউয়াস? তুমি দেখো অর্থটা একটু খেয়াল করো। আমি সর্বদা ছাতা বহন করি, যেহেতু সে সর্বদা ছাতা বহন করে, এখন সর্বদা ছাতা কখন বহন করে? সর্বদা ছাতা এই জন্য বহন করে যখন সে মনে করে সবসময় যদি বৃষ্টি হয়, তাহলে সবসময় বৃষ্টি হওয়ার কথা মনে করে বিধায় সে সর্বদাই ছাতা বহন করে। সো এখানে আসলে সবসময় বুঝাবে, যেহেতু সবসময় বুঝাবে তাই এখানে উত্তর হবে অপশন বি। ক্লিয়ার কিনা বলো? সবসময় যেহেতু বুঝাবে তাই এখানে উত্তর হবে অপশন বি। জি জি, অলওয়েজ আগের অংশে আছে, এই জন্য আমরা পরের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়েছি, এটাও বলা যায়, কোনো সমস্যা নাই। বুঝছো কিনা কাইন্ডলি বলো। হ্যাঁ, এটা ইজিলি বলো, এটাই ঠিক আছে, দরকার নাই, এত প্যাসের দরকার নাই। ইন কেসের আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এখানে যেহেতু সর্বদা বুঝায় তাই ইন কেসের পরেও সর্বদা বুঝাবে, আর সর্বদা বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করি ক্লিয়ার। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটা আমরা দেখতে পাই কোথা থেকে এসে, উইচ ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ, যারা অলস তারা চিরকাল পেছনে পড়ে থাকে। এই যে এই 9 নাম্বার কোয়েশ্চেনটা ট্রান্সলেশন থেকে এসছে, 9 নাম্বার কোয়েশ্চেনটা ট্রান্সলেশন থেকে এসছে, এটা তোমরা পড়েছো। যারা অলস তারা চিরকাল পেছনে পড়ে থাকে, দোজ হু আর লেজি আর অলওয়েজ অ্যাট দ্য ব্যাক। এই যে ট্রান্সলেশনের যে কোয়েশ্চেনটা এটা তোমরা পড়েছো কিনা কাইন্ডলি বলবা, এটা কি তোমাদের আগের পড়া থেকে এসছে কিনা? ট্রান্সলেশনের যে কোয়েশ্চেনটা এটা তোমাদের আগের পড়া থেকে এসছে কিনা কাইন্ডলি বলবা। এটা তোমার মুখস্থ আছে কিনা? মুখস্থ না থাকলে ডিরেক্টলি এটা মুখস্থ করে ফেলবা, মুখস্থ না থাকলে ডিরেক্টলি এখান থেকে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? ওকে, আমরা চলে যাই, এখানে উত্তর হচ্ছে বি। তাহলে দোজ হু আর লেজি আর অলওয়েজ লেফট বিহাইন্ড, এই যে লেফট বিহাইন্ড, দোজ হু আর লেজি আর অলওয়েজ লেফট বিহাইন্ড, দুইটাই কারেক্ট। এটা কিন্তু আমাদের পড়া থেকে এসছে। এরপর আমরা চলে যাই 10 নাম্বার কোয়েশ্চেন। তাহলে দেখো 9 নাম্বার যে কোয়েশ্চেনটা আসছে সেটা কিন্তু মেমোরাইজিং ভিত্তিক। আমরা জানি মেমোরাইজিংয়ে কি কি আসে, আমরা ঢাবির জন্য যেটা পড়েছি সিনোনিম, অ্যান্টোনিম, তারপর আমরা পড়েছি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, তারপর আমরা পড়েছি হচ্ছে গ্রুপ ভার্ব, তারপর আমরা পড়েছি হচ্ছে ট্রান্সলেশন। এই যে আমরা দেখতে পাই 9 নম্বরে ট্রান্সলেশন থেকে একটা কোয়েশ্চেন এসছে। 10 নাম্বার আমরা চলে যাই, উইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট, অর্থাৎ 10, 11 দেখো আমরা দেখি শি অ্যাকিউজ দ্য ম্যান, অর্থাৎ আমরা এখানে দেখতে পাই 4টা বাক্য দেওয়া আছে, এই 4টা বাক্যের মধ্যে কোনটা কারেক্ট সেটা আমাদেরকে উত্তর করতে হবে। এটা হচ্ছে, এটাও কিন্তু গ্রামার ভিত্তিক কোয়েশ্চেন। শি অ্যাকিউজ দ্য ম্যান অফ স্টিলিং হার ফোন, শি অ্যাকিউজ দ্য ম্যান ফর স্টিলিং হার ফোন। আমরা এখানে দেখতে পাই
She accused the man of stealing her phone. She accused the man for stealing her phone. She accused the man by stealing her phone. She accused the man to steal her phone. এটা গ্রামার ভিত্তিক কোশ্চেন না। চারটা কোশ্চেন দেওয়া আছে, ওই চারটা কোশ্চেনের মধ্যে প্রেপোজিশনের ভুল করে রাখছে। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের কোশ্চেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। সবাই বুঝছো কিনা বলো? বসে অ্যাকিউজের পরে কি বসে? অফ। এই যে ওয়ার্ডটা আছে অ্যাকিউজ, এটা কিন্তু আমরা পড়েছি, সবাই ক্লিয়ার? অ্যাকিউজের সাথে অফ বসে, এটা আমরা পড়েছি, সবাই ক্লিয়ার কিনা বলবা, কমেন্ট করবা প্লিজ। অ্যাকিউজ অফ, না বুঝলে অবশ্যই বলবা, রিপিট করব কথা। অ্যাকিউজের সাথে অফ বসে। এখন আমরা দেখতে পাই অ্যাকিউজের সাথে যে সকল জায়গায় অফ নাই, এই যে অ্যাকিউজ, অ্যাকিউজের পরে যে প্রেপোজিশন অফ বসবে, অ্যাকিউজের পরে ফর বাই টু আছে, সো এগুলো উত্তর হবে না। এখানে কারেক্ট উত্তর হবে অপশন এ। 10 নম্বর ক্লিয়ার। অ্যাকিউজের পরে অফ, ও এফ, মুক্তা, এখানে আসলে ও ডাবল এফ না, ও এফ, ও এফ, অ্যাকিউজ অফ। ওকে, তো 10 নম্বর কোয়েশ্চেনটা এসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে, এটা আমরা ক্লিয়ার। আমরা চলে যাই 11 নম্বর কোয়েশ্চেনে। আমিন অ্যাজ ওয়েল অ্যাজ সুমন ওয়ান্টস টু প্লে ইন দ্য টিম। প্রথমেই আমাদের কোয়েশ্চেন বুঝতে হবে। যখন আমরা দেখব চারটা বাক্য দেয়া আছে এবং কোনটা কারেক্ট এটা জানতে চাওয়া হয়েছে, তখন আমাদেরকে কোয়েশ্চেন বুঝতে হবে। কোয়েশ্চেনটা কোথা থেকে এসছে তার উৎস জানতে হবে। এই কোয়েশ্চেনটা কোথা থেকে এসছে কাইন্ডলি যে কোনো একজন বলো। 11 নম্বর কোয়েশ্চেনের উৎস বলবা। 11 নম্বর কোয়েশ্চেনের উৎস কি হতে পারে? আমিন অ্যাজ ওয়েল অ্যাজ সুমন ওয়ান্টস টু প্লে ইন দ্য টিম। আমিন অ্যাজ ওয়েল অ্যাজ সুমন। 11 নম্বর কোয়েশ্চেনের উৎসটা কেউ একজন বলো, যারা দেখতেছ 11 নম্বর কোয়েশ্চেনের উৎসটা বলো। জি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সোজা কথা হচ্ছে রাইট ফর্ম ভার্ব থেকে এসছে। হ্যাঁ, তো আমিন অ্যাজ ওয়েল অ্যাজ সুমন ওয়ান্টস টু প্লে, তা আমরা জানি অ্যাজ ওয়েল অ্যাজ এর পরেরটাকে আমরা আসলে মূলত সাবজেক্ট হিসেবে ধরবো না, তাহলে এখানে সাবজেক্ট হবে আমিন। এখন আমিনের পরে আমরা দেখি আমিন ওয়ান্টস, মনে রাখতে হবে প্রেপোজিশন যুক্ত অংশ কখনোই সাবজেক্ট আমরা ধরবো না, মনে রাখতে হবে এই কথাটা। প্রেপোজিশন যুক্ত অংশ, আবারও বলছি, রিপিট করছি, প্রেপোজিশন যুক্ত অংশ কখনোই আমরা সাবজেক্ট ধরবো না। যেহেতু অপশন এতে বি সি ডিতে আমরা দেখতে পাই অ্যাজ ওয়েল এজ এর পরে সুমন আছে, এখন আমরা এখানে অ্যাজ ওয়েল এজ এর পরে অবস্থিত সুমনকে সাবজেক্ট ধরবো না, তাহলে আমরা সাবজেক্ট ধরবো হচ্ছে আমিনকে। এখন আমিন যেহেতু সাবজেক্ট, তারপরে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হবে, তাহলে আমরা দেখতে পাই অপশন এতে ওয়ান্টস আছে, ঠিক আছে। অপশন বিতে আমরা দেখতে পাই আমিন ওয়ান্ট, আমিন সিঙ্গুলার কিন্তু ওয়ান্ট হচ্ছে প্লুরাল, এই জন্য আমরা অপশন বি কে উত্তর করতে পারবো না। অপশন সিতে আমরা দেখতে পাই আমিন সিঙ্গুলার, তারপরে ওয়ান্ট, এখানেও ভার্বটা প্লুরাল আছে, এই জন্য আমরা উত্তর করবো না। পাশাপাশি অ্যাজ ওয়েল এজ আবার বোথ হয় না, বোথ অ্যান্ড হতে পারে। ডিতে আমরা দেখতে পাই আমিন অ্যাজ ওয়েল এজ সুমন ওয়ান্টিং, অপশন ডিতে হচ্ছে ওয়ান্টিং ভার্বের সাথে আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি হলে একা কখনো মেইন ভার্ব হতে পারে না, সো এখানে কারেক্ট উত্তর হচ্ছে অপশন এ। আমরা 11 নম্বর প্রশ্নটা ক্লিয়ার কিনা বলবা। আমরা 11 নম্বর প্রশ্নটা দেখতে পেয়েছি হচ্ছে রাইট ফর্ম ভার্ব রিলেটেড কোয়েশ্চেন। 11 নম্বর প্রশ্নটা ক্লিয়ার কিনা বলবা। জি হাসান, তোমার কথা ঠিক আছে, ইমন ঠিক আছে। 11 নম্বর কোয়েশ্চেনটা ক্লিয়ার। হ্যাঁ, যাই আমরা 12 নম্বর কোয়েশ্চেনে যাই। চুজ দ্য পেয়ার দ্যাট বেস্ট expresses the relationship similar to the one given in capital letters. Tree root। এই যে দেখি আমরা 12 নম্বর কোয়েশ্চেনটা এসছে কোথা থেকে? 12 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে অ্যানালজি থেকে এসে, তোমরা এটা বুঝতে পেরেছো আশা করি। 12 নম্বর কোয়েশ্চেনটা অ্যানালজি থেকে এসেছে। দেখো, আমি গতকালকে তোমাদের সাথে বলেছিলাম অ্যানালজি ঢাবির ক্ষেত্রে আমরা দেখেছি সাধারণত সি ইউনিটে এসে থাকে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানালজি বি ইউনিটে এসছে। সো তোমাদেরকে যেটা করতে হবে, কষ্ট করে একটু অ্যানালজিটা পড়ে নিতে হবে। অ্যানালজি থেকে কোয়েশ্চেন আসতে পারে, অ্যানালজি থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে, আর অ্যানালজি থেকে যে সকল কোয়েশ্চেন আসে তুলনামূলক ইজি হয়। তো এখানে আমরা দেখতে পাই ট্রি আর রুট, এই ট্রি আর রুটের মধ্যে ট্রি আর রুট এখানে লিখছে উপরে দেখো, চুজ দ্য পেয়ার, অর্থাৎ একটা জোড়া চয়েস করো, দ্যাট বেস্ট এক্সপ্রেসেস দ্য রিলেশনশিপ সিমিলার টু দ্য ওয়ান গিভেন ইন ক্যাপিটাল লেটার্স। ট্রি রুট, বিল্ডিং ফাউন্ডেশন, এন্ট্রেন্স, ট্রি আর রুটের মধ্যে সম্পর্ক বুঝতে হবে। ট্রি আর রুট, বিল্ডিং ফাউন্ডেশন, ট্রি দিয়ে কিন্তু আমরা জানি, রুট, রুট দিয়ে কিন্তু দেখো গোড়া বোঝায়, এটা আমরা বুঝি। ট্রি রুট, বিল্ডিং ফাউন্ডেশন, তারপর শার্ট স্লিপ, এন্ট্রেন্স এক্সিট,
ইঞ্জিন, অটোমোবাইল, এটা কি বুঝতে পারা যায় কিনা কাইন্ডলি একটু চেষ্টা করো। জি, গাছের থাকে মূল আর বিল্ডিং এর ফাউন্ডেশন, হ্যাঁ বলা যায়, ঠিক আছে। তুমি দেখো এখানে ট্রি কিন্তু হচ্ছে, দেখো ট্রি, রুট, বিল্ডিং, ফাউন্ডেশন, তুমি মিলানোর চেষ্টা করো। বিল্ডিং, ট্রি, বিল্ডিং, রুট, ফাউন্ডেশন। বুঝছো কি? অ্যানালাইজিং কি, দেখো এই অ্যানালজি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে বি ইউনিটে। সো কাইন্ডলি অল্প কিছু হলো প্র্যাকটিস করে যেতে হবে, তাহলে এই প্রশ্নটাই ডিরেক্টলি মুখস্থ করে ফেলবা। ট্রি, রুট, এখানে উত্তর হবে হচ্ছে বিল্ডিং, ফাউন্ডেশন। আমরা পরের প্রশ্নে চলে যাই। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে ডিরেক্টলি বোঝাই যাচ্ছে এই যে স্পেলিং থেকে কোয়েশ্চেন আসে। আমরা দেখেছি ইতিপূর্বেই স্পেলিং হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনগুলোর জন্য সবচেয়ে হট টপিক। এই টপিক থেকে বরাবরই কোয়েশ্চেন এসে থাকে। সো স্পেলিং খুব মনোযোগ সহকারে পড়তে হবে ইনশাল্লাহ। স্পেলিং থেকে গুচ্ছতেও প্রশ্ন আসবে। তো এখানে আমরা দেখতে পাই অ্যাকোমোডেশন, অপশন সি তো উত্তর। অ্যাকোমোডেশনের ক্ষেত্রে হচ্ছে ডাবল সি ডাবল এম, মনে রাখতে হবে। অ্যাকোমোডেশনের ক্ষেত্রে ডাবল সি ডাবল এম, অ্যাকোমোডেশনের ক্ষেত্রে ডাবল সি ডাবল এম। ওকে, আমরা 14 নম্বর প্রশ্নে চলে যাই। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। I don't know who dashed the chair. I don't know who dashed the chair. এই যে এখানে আমরা দেখতে পাই এটাও রাইট ফর্ম অফ ভার্ব রিলেটেড কোয়েশ্চেন। I don't know who dashed the chair. ব্রেক, ব্রোক, ব্রেকিং, ব্রেক। বলো এখানে আসলে ব্রেক, ব্রোক, ব্রেকিং, ব্রেক। দেখো আমরা দেখতে পাই অপশন, আমরা দেখতে পাই একদম শূন্যস্থানের ঠিক আগে হু আছে। হু হচ্ছে এখানে ক্লজ মার্কার, অর্থাৎ হুটা আবার নিজেই কিন্তু সাবজেক্ট। হুটা ক্লজ মার্কার, আবার হুটা নিজেই কি সাবজেক্ট। খেয়াল করবা, হুটা ক্লজ মার্কার, আবার হুটা নিজেই কি সাবজেক্ট। হু ক্লজ মার্কার, আবার হু নিজেই কি সাবজেক্ট। হু ক্লজ মার্কার, আবার হু নিজেই সাবজেক্ট। হু ক্লজ মার্কার, আবার হু নিজেই কি সাবজেক্ট। হু ক্লজ মার্কার, আবার হু নিজেই কি সাবজেক্ট। এখন হু এর পরে ভার্ব বসবে। আমরা দেখতে পাই অপশন সি সবার আগে বাদ, অপশন সি উত্তর হবে না। কারণ হু ক্লজ মার্কারের পরে, সাবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে, ভার্বের সাথে আইএনজি একা একা বসলে কখনোই একা একা মেইন ভার্ব হতে পারে না, মনে রাখতে হবে। ভার্বের সাথে আইএনজি কখনোই একা একা বসলে মেইন ভার্ব হতে পারে না। ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি হলে এটা মেইন ভার্ব হবে তখনই যখন এর পূর্বে অক্সিলারি ভার্ব থাকে। সো অপশন সি উত্তর হবে না। অপশন এ, বি, ডি। দেখো এখানে আই ডোন্ট নো হু, হুটা এখানে কি হবে? হুটা কিন্তু সিঙ্গুলার, যেহেতু হু সিঙ্গুলার এই জন্য আসলে অপশন এ আর ডি একরকমই দেওয়া আছে। এটা মেবি টাইপিং মিস্টেক হয়েছে, এ আর ডি এখানে একরকম হবে না, এখানে অন্যরকম হওয়ার কথা। হয় একটা ব্রেক আছে, ধরো আমরা এখানে ধরতে পারি এ আর ডি, কিন্তু এখানে আসলে অপশন ভুল উঠে গেছে। সো এখানে কারেক্ট উত্তর হচ্ছে বি, আই ডোন্ট নো হু ড্যাশ দ্য চেয়ার। তুমি এখানে কেন বুঝবা পরেরটায় ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। দেখো আই ডোন্ট নো, আমি জানি না। হু ড্যাশ দ্য চেয়ার, কে চেয়ারটি ভাঙে নাকি ভেঙেছিল। মানুষ কিন্তু চেয়ার সবসময় ভাঙে না, হয়তো কেউ একজন আগে চেয়ার ভেঙেছিল, সেই বিষয়টা আমি জানি না। সো এটা হচ্ছে আমরা বলতে পারি সিকোয়েন্স অফ টেন্সের কোয়েশ্চেন, অর্থাৎ হু এর আগের ক্লজে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে আর হু এর পরের ক্লজে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এখানে খেয়াল করো, বুঝতে পেরেছো কিনা বলো। হু এর আগের ক্লজে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে আর এখানে হু এর পরের ক্লজে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। হু এর আগের ক্লজে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হু এর পরের ক্লজে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এটা আসলে আমরা কিভাবে বুঝবো? এখানে নির্ধারিত তেমন কোনো রুলস নাই, এটা আসলে আমাদের অর্থের মাধ্যমে বুঝতে হবে। হ্যাঁ, আশা করি বুঝাইতে পারছি। এরপরে আমরা চলে যাই 15 নাম্বার কোয়েশ্চেন। মাই মাদার ড্যাশ টিভি নিউজ এভরি নাইট। এখানে আমরা দেখতে পাই এটাও ভার্ব রিলেটেড কোয়েশ্চেন। মাই মাদার ড্যাশ টিভি নিউজ এভরি নাইট ইজ ওয়াচিং, ওয়াচড, ওয়াচেস, ওয়াচ। এখানে সাবজেক্ট হচ্ছে মাই মাদার। এখন মাই মাদার সাবজেক্ট, তারপরে কি কি বসতে পারে? ইজ ওয়াচিং বসতে পারে, ওয়াচড বসতে পারে, ওয়াচেস বসতে পারে, ওয়াচ বসতে পারে। এখন দেখো মাই মাদার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আর ভার্বের সাথে ওয়াচ এসইএস নাই, এই জন্য অপশন ডি উত্তর হবে না। খেয়াল করো 15 নাম্বার প্রশ্নে তুমি অটোমেটিকলি অপশন ডি কে বাদ দিতে পারবে, অপশন ডি উত্তর হবে না। 15 নাম্বার কোয়েশ্চেন আমরা দেখতে পাই অপশন ডি উত্তর হবে না, কারণ অপশন ডি এর সাথে ভার্বের কি নেই? এসইএস যুক্ত হয় নাই। তাহলে এখানে অপশন এ, বি, সি। এভরি নাইট কথাটা লেখা আছে, এভরি নাইট।
এভরি নাইট যেহেতু কথাটা লেখা আছে তাহলে আমরা সবসময় বুঝাই, আমরা বুঝলাম সবসময় বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সো এখানে কারেক্ট উত্তর হচ্ছে অপশন সি, ওয়াচেস। মাই মাদার ওয়াচেস। 15 নাম্বার কোয়েশ্চেন বুঝতে পেরেছো কিনা কমেন্ট করবা। 15 নাম্বার কোয়েশ্চেন বুঝতে পেরেছো কিনা কমেন্ট করবা। 15 নাম্বার কোয়েশ্চেন, মাই মাদার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য ভার্বের সাথে এসইএস বসেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর এটা হবে না কারণ এভরি নাইট দেওয়া আছে। এভরি নাইট যেহেতু দেওয়া আছে সো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? 15 নাম্বার ক্লিয়ার? বাকিরা যারা দেখতেছো বাকিরা বলো। 15 নাম্বার ক্লিয়ার। আসো 16 নাম্বার আমরা দেখতে পাই, হিমু ইজ নট দেয়ার, হি ইজ আউট ড্যাশ ইজ আঙ্কেল। আমরা দেখতে পাই হিমু ইজ নট দেয়ার, হি ইজ আউট ড্যাশ ইজ আঙ্কেল। ভিজিটেড, ভিজিটিং, ইজ ভিজিটিং, ভিজিটস। হি ইজ আউট ড্যাশ হিজ আঙ্কেল। এই কোশ্চেনটা কোথায় থেকে এসছে বলো? হি ইজ আউট ভিজিটিং হিজ আঙ্কেল, এই 16 নাম্বার কোশ্চেনটা কোথা থেকে এসছে বলো? 16 নাম্বার কোয়েশ্চেন কেউ একজন কমেন্ট করো। 16 নাম্বার কোয়েশ্চেনটা কোথা থেকে এসছে? এটাও কিন্তু রাইট ফর্ম ভার্ব রিলেটেড কোয়েশ্চেন। হি ইজ আউট, হি ইজ আউট, দেখো ইজ আছে, এখন ভিজিটেড, আউট ভিজিটেড, এটা এই অপশন এ হবে না কারণ হচ্ছে এটা প্যাসিভ হইলে তখনই হইতো, আর এখানে এটা অ্যাক্টিভ। অপশনে অ্যাক্টিভ সিচুয়েশন আছে আর অপশন এ তে প্যাসিভ সিচুয়েশন আছে, এই জন্য অপশন এ হবে না। অপশন বি হতে পারে ইজ যেহেতু আছে। অপশন সি আমরা দেখতে পাই ইজ ভিজিটিং, দেখো অপশন সি তে দুইবার, শূন্যস্থানের আগে কিন্তু একবার ইজ আছে, আবার অপশন সি তে ইজ ভিজিটিং আছে, তাহলে ইজ ডাবল হয়ে যায়, এই জন্য অপশন সি উত্তর হচ্ছে না। অপশন ডি তে আমরা দেখতে পাই ভিজিটস আছে, ইজের পরে ভার্বের সাথে এসইএস বসবে না, এই জন্য অপশন ডি উত্তর হবে না। সো অপশন বি উত্তর। 16 নাম্বার ক্লিয়ার কিনা বলো? 16 নাম্বার ক্লিয়ার? আমি আবারও বলছি 16 নাম্বার আমরা দেখতে পাই 16 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে অ্যাক্টিভ, ভার্বটা হচ্ছে অ্যাক্টিভ। এখানে আমরা দেখতে পাই হি ইজ আউট ভিজিটিং, এই হি কাজ করতে পারে তাই এটা হচ্ছে অ্যাক্টিভ মোডে আছে, আর অপশন এ তে যেটা দেওয়া আছে এটা হচ্ছে প্যাসিভ মোডে। সো অপশন এ উত্তর হবে না, অপশন সি আর ডি উত্তর হবে না কারণ ইজের পরে আবার আরেকবার ইজ হবে না, আর অপশন ডিতে আমরা দেখতে পাই ইজের পরে ভিজিটস ভার্বের সাথে এসইএস যুক্ত আছে, সেটা উত্তর হবে না। সো এখানে কারেক্ট উত্তর হবে অপশন বি, হি ইজ আউট ভিজিটিং হিজ আঙ্কেল। দেখো এই প্রশ্নটা একটু তোমাদেরকে আমি একটু বলি, এই অনেকেই কি করে হি ইজ আউট ভিজিটিং হিজ আঙ্কেল, প্রথমে যখন এটা পড়বে সে ভাববে আরে আমি তো আউট ভিজিটিং শব্দটা পারি না, যেহেতু আমি আউট ভিজিটিং শব্দটা পারি না সেহেতু আমাদের একটু মানে টেনশন লেগে যাবে। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে তোমার সব জায়গায় অর্থ পারার দরকার নাই, তুমি যেখানে অর্থ পারবে না পারার দরকার নাই, ঠিক আছে? যেখানে অর্থ পারবে না পারার দরকার নেই, অর্থ বাদ দিয়ে অন্যভাবে ট্রাই করবা। বুঝাইতে পারছি? যেখানে অর্থ পারবা না সেখানে অন্যভাবে ট্রাই করবা। এরপর আমরা চলে যাই 16 নম্বর কোয়েশ্চেন ক্লিয়ার? আশা করি 16 নম্বর কোয়েশ্চেন ক্লিয়ার। এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। আই নেভার ড্যাশ চুমকি এনিমোর। সি আছে, সিন আছে, সিং আছে, ওয়াজ সিন আছে। দেখো আই নেভার ড্যাশ সি, এটাও রাইট ফর্ম ভার্ব রিলেটেড কোয়েশ্চেন। সাবজেক্ট যেহেতু আই আছে, এখন আই এর পরে আমরা দেখতে পাই যে অপশন সি সবার আগে বাদ, অপশন সি উত্তর হবে না। অপশন সি সবার আগে বাদ, কারণ ভার্বের সাথে আইএনজি একা একা বসে কখনো মেইন ভার্ব হয় না, আমাদের এখানে মেইন ভার্ব লাগবে। সো অপশন সি সবার আগে বাদ। এরপর আমরা দেখতে পাই ওয়াজ সিন, অপশন ডিতে আমরা দেখতে পাই ওয়াজ সিন রয়েছে, অপশন ডিতে আমরা দেখতে পাই ওয়াজ সিন আছে। হ্যাঁ, এই ওয়াজ সিন উত্তর হবে না, আর আমাদের এখানে সাবজেক্টটা যেটা আছে সে কাজ করতে পারে, সে অ্যাক্টিভ মোডে আছে। সো অপশন ডি উত্তর হবে না, অপশন ডি উত্তর হবে না। আমরা তারপর চলে যাই, এরপর আমরা আই সি আছে, আই সিন আছে। এখন এই সিন ভার্বের 3 নাম্বার রূপ, ভার্বের 3 নাম্বার রূপ অক্সিলারি ভার্ব ছাড়া একা একা কখনোই মেইন ভার্ব হয় না, তাহলে অপশন বি আর সি একই কারণে বাদ। এখন তাহলে উত্তর হবে অপশন এ। 17 নাম্বার কোয়েশ্চেন ক্লিয়ার কিনা বলবা? 17 নাম্বার ক্লিয়ার, এভাবে লিখে দিবা 17 নাম্বার কোয়েশ্চেন ক্লিয়ার কিনা বলবা। 17 নাম্বার কোয়েশ্চেন ক্লিয়ার কিনা কমেন্ট করবা প্লিজ। সতেরো নাম্বার কোয়েশ্চেন ক্লিয়ার?
ওকে 17 নাম্বার ক্লিয়ার, আশা করি 17 নাম্বার ক্লিয়ার। আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনে। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা দেখতে পেয়েছি ইতিপূর্বে বাক্যের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসেছে, এখানেও দেখো আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। গ্রিন টি ইজ এ গুড অল্টারনেটিভ ড্যাশ কফি। অল্টারনেটিভের সাথে কি বসে বলো, লিখো। অল্টারনেটিভের সাথে সাউন্ড হচ্ছে ভাইয়া, আমি তো বাসা থেকে ক্লাস নিচ্ছি, ওই নিচে পোলাপান খেলতেছে, হ্যাঁ একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন আমার এটা তো সাউন্ড প্রুফ রুম না, হ্যাঁ। অল্টারনেটিভ টু বিকল্প, অল্টারনেটিভ টু অর্থ কি বিকল্প, সবাই লিখবে, হ্যাঁ। অল্টারনেটিভ টু অর্থ কি বিকল্প, অল্টারনেটিভ টু অর্থ বিকল্প, অল্টারনেটিভ টু। গ্রিন টি ইজ এ গুড অল্টারনেটিভ টু কফি। তো এখানে যে প্যাচটা লাগবে, এখানে প্যাচের কিছু নেই আসলে, তুমি আসলে ডিরেক্টলি মুখস্থ করে ফেলবা। অল্টারনেটিভ টু বিকল্প, অল্টারনেটিভ টু বিকল্প। তারপর আমরা চলে যাই 18 নম্বর কোশ্চেন। দ্য শপস হেয়ার আর ওপেন 10 AM to 8 PM। দ্য শপস হেয়ার আর ওপেন, এখানে আসলে এই যে এইখানে শূন্যস্থানটা হবে এইখানে। তো 19 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না। 19 নাম্বারটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, এটা হচ্ছে প্রিপোজিশনের মৌলিক ব্যবহার। আমরা আগেই বলেছিলাম অ্যাডমিশনে প্রিপোজিশন থেকে কোয়েশ্চেন আসে 3 জায়গায়। নাম্বার 1 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, নাম্বার 2 হচ্ছে প্রিপোজিশনের মৌলিক ব্যবহার থেকে, নাম্বার 3 হচ্ছে ফ্রেজে ব্যবহৃত প্রিপোজিশন থেকে। সো এখানে কোনটা উত্তর হবে বলো? উত্তর তো দেওয়া আছে, কিন্তু তুমি উত্তরটা না দেখে একটু ট্রাই করো। দ্য শপস হেয়ার আর ওপেন ড্যাশ 10 AM to 8 PM। এখানে আমরা দেখতে পাই ফর আছে, অন আছে, অ্যাট আছে। বেশিরভাগ স্টুডেন্ট যেটা করবে, শূন্যস্থানের পরে যেহেতু নির্ধারিত টাইম আছে, আর আমরা অনেকেই জানি নির্ধারিত টাইম থাকলে তারপরে কি হয়, অ্যাট হয়। বেশিরভাগ স্টুডেন্ট এই প্যাচটা লাগাই দিবে। টাইম থাকলে কি দেখে দিবে, উত্তর করে দিবে, অ্যাট দেখে উত্তর করে দিবে। মনে রাখতে হবে টাইম থাকলেই অ্যাট উত্তর করা যাবে না, বাকি অপশনগুলাও উত্তর দেখতে হবে। এখানে দেখো ড্যাশ 10 AM to 10 PM, একটা থেকে আরেকটা বোঝাচ্ছে, আর আমরা তো জানি একটা থেকে যখন আরেকটা বোঝায় তখন ওখানে ফ্রম হয়। ওপেন ফ্রম আসলে ব্যাপারটা এমন না, এখানে ওই একটা থেকে যখন আরেকটা বোঝাচ্ছে সেই ক্ষেত্রে আসলে ফ্রম হয়। ওকে, আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। 19 নাম্বার কোয়েশ্চেন ক্লিয়ার। 22 নাম্বার, আই ক্যানট ফুড উইথ হিজ ইনসোলেন্স। তো এইখানে আমরা দেখতে পাই এই কোয়েশ্চেনটা বল, দেখো পুটের সাথে পুট, এটা আমরা অনেকবার পড়েছি। পুট, পুট আপ উইথ, পুট আপ উইথ, পুট আপ উইথ অর্থ হচ্ছে কি বলো? পুট আপ উইথ অর্থ কি? সহ্য করা। ফুট আপ উইথ অর্থ কি? সহ্য করা। ফুট আপ উইথ সহ্য করা, ফুট আপ উইথ সহ্য করা। সো এখানে উত্তর হবে আপ, ফুট আপ উইথ সহ্য করা, ফুট আপ উইথ, ফুট আপ উইথ। 20 নাম্বার আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা চলে যাই 21 নাম্বার। আই র্যান ড্যাশ নেহাল অ্যাট দ্য স্টোর। I ran dash Nehal at the store. Ran into, ran in, at, with। এখন দেখো I ran dash Nehal at the store, এটাও এটা কি খেয়াল করো, এটা আসলে মানে কি দাঁড়াইলো? আমি রেহানের দোকানে, at the store আমরা বলতে পারি শপ বা দোকান যাই বলি, আমি নেহাল স্টোরে I ran dash Nehal। বলো এখানে উত্তর দেখো, ran into, হ্যাঁ, put up with synonym tolerance, put with, put up with, হ্যাঁ ঠিক আছে। টলারেন্স না, দেখো খেয়াল করো, এই যে হাসান তুমি লিখছো put up with synonym tolerance। টলারেন্সটা হচ্ছে নাউন আর put up with হচ্ছে ভার্ব। তো সিনোনিমাস বলার ক্ষেত্রে অবশ্যই পার্টস অফ স্পিচ সিমিলার রাখতে হবে। সিনোনিমাস বলার ক্ষেত্রে অবশ্যই পার্টস অফ স্পিচ সমান রাখতে হবে। সো এইখানে দেখতে পাই আমরা এই যে 21 নাম্বার কোয়েশ্চেনে উত্তর হচ্ছে অপশন এ। আমরা তারপরে কোয়েশ্চেনে চলে যাই। চুজ দ্য কারেক্ট অপশন 22 থেকে নিয়ে 26। মাই আঙ্কেল হু ইজ এ কার, এরপরে এটা কার্ডিয়াক হবে, কার্ডিয়াক, কার্ডিয়াক সার্জন, এটা একসাথে হবে কার্ডিয়াক। মাই আঙ্কেল হু ইজ এ কার্ডিয়াক সার্জন ডিলস উইথ ড্যাশ। তো এটা দেখো মাই আঙ্কেল হু ইজ এ কার্ডিয়াক সার্জন ডিলস উইথ, তো এটা এক কথায় প্রকাশের মতো, হ্যাঁ। এই দেখো এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। 22 নাম্বার দেখো, মাই আঙ্কেল হু ইজ এ কার্ডিয়াক সার্জন ডিলস উইথ, এই কোয়েশ্চেনটা কোথা থেকে এসে বুঝতে পারছো কিনা কাইন্ডলি একটু বলবা।
মাই আঙ্কেল হু ইজ এ কার্ডিয়াক সার্জন ডিলস উইথ। 22 নাম্বার কোয়েশ্চেনটা কোথা থেকে আসছে, প্যাটার্নটা বুঝতে পারছো কিনা, ইম্পর্টেন্ট, একটু বলবা। 22 নাম্বার কোয়েশ্চেনের প্যাটার্ন বুঝতে পারছো কিনা? 22 নাম্বার কোয়েশ্চেন, জি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ। তো এক কথায় প্রকাশ সাধারণত তোমরা তেমন একটা পড়ো নাই। তো এখন দেখো গুচ্ছতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এক কথায় প্রকাশ থেকে আসছে। সো এক কথায় প্রকাশ 50 থেকে 100টা এক কথায় প্রকাশ পড়ে নিলেই হবে। যদি তোমরা আগ্রহী হও তাহলে আমাকে বলিও, আমার কাছে অল্প কিছু এক কথায় প্রকাশ খুব সুন্দরভাবে দেওয়া আছে, ওগুলো পড়ে গেলে আশা করি হয়ে যাবে। সো এখানে মাই আঙ্কেল হু ইজ এ কার্ডিয়াক সার্জন ডিলস উইথ মানে কার্ডিয়াক সার্জনের কাজটা কি? কার্ডিয়াক সার্জন হার্ট রিলেটেড কাজ করে। সো এখানে হার্ট পেশেন্টস হবে, এই যে অপশন বিতে হার্ট পেশেন্টস, ঠিক আছে। কার্ডিয়াক সার্জন যিনি, উনি হার্ট রিলেটেড কাজ করেন, এই জন্য এখানে উত্তর হবে কি? অপশন বি। আমরা চলে যাই 23 নাম্বার, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু এ ন্যাশনালিটি, হেয়ার ন্যাশনালিটি মিনস। আমরা 23 নাম্বার প্রশ্নটা বলো কোথা থেকে এসছে, 23 নাম্বার প্রশ্নটা কোথা থেকে এসছে? এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু এ ন্যাশনালিটি, 23 নাম্বার কোয়েশ্চেনটা আমরা দেখতে পাই টেক্সট বুক রিলেটেড কোয়েশ্চেন। 23 নাম্বার কোয়েশ্চেনটা আমরা দেখতে পাই টেক্সট বুক রিলেটেড কোয়েশ্চেন। ওই যে হিউম্যান রাইটস যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে এই কোয়েশ্চেনটা এসছে। সো তোমাকে কিন্তু টেক্সট বুক, পুরো টেক্সট বুক আমি পড়িয়ে দিয়েছি, একটু যদি রিভিশন দাও তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু এ ন্যাশনালিটি, হিয়ার ন্যাশনালিটি মিনস, ন্যাশনালিটি অর্থ কি? ন্যাশনালিজম, রেস, দ্য স্ট্যাচুর বিলঙ্গিং টু পার্টিকুলার নেশন, ডায়াসপোরা। দেখো এই যে ন্যাশনালিটি অর্থ কি? ন্যাশনালিটি অর্থ তুমি বাংলা অর্থ জানো হচ্ছে জাতীয়তা। ন্যাশনালিটি অর্থ কি জানো? জাতীয়তা। ন্যাশনালিজম মানে জাতীয় মতবাদ, জাতীয়বাদ, জাতীয়তাবাদ। তারপর রেস মানে হচ্ছে জাতি, দ্য স্ট্যাচুর বিলঙ্গিং টু পার্টিকুলার নেশন। আমরা জানি ন্যাশনালিটি কাকে বলে। তো আমরা যখন আমরা নিজেদেরকে বাঙালি দাবি করি, তার মানে আমরা কি ধরো নির্দিষ্ট একটা ভূখণ্ডের ভিতরে নিজেদের ন্যাশনালিটি দাবি করছি। সো এটাই লিখছে দ্য স্ট্যাচার বিলঙ্গিং টু পার্টিকুলার নেশন। তাহলে এখানে উত্তর হচ্ছে সি। এখন এই 23 নাম্বার কোয়েশ্চেনটা কিভাবে বুঝবা, কোত্থেকে আসে? টেক্সট বুক থেকে ইনফরমেটিভ কোয়েশ্চেন আসতে পারে, টেক্সট বুক থেকে ইনফরমেটিভ কোয়েশ্চেন এখানে এসছে। তাহলে আমরা দেখলাম এতক্ষণ পরে টেক্সট বুক থেকে একটা ইনফরমেটিভ কোয়েশ্চেন আসলো। এরপর আমরা 24 নাম্বার কোয়েশ্চেনে চলে যাই। আচ্ছা 24 নাম্বার কোয়েশ্চেন যাওয়ার আগে কাইন্ডলি 1-2 জন কমেন্ট করে বলবা 23 নাম্বার কোয়েশ্চেনটা কোথা থেকে এসছে এটা বুঝতে পারছো কিনা, যে কোনো একজন বললেই হবে। 23 নাম্বার কোয়েশ্চেনটা কোথা থেকে এসছে বুঝো কিনা আমাকে কাইন্ডলি একটু বলবা। ওকে, তারপর আমরা চলে যাই 24 নাম্বার কোয়েশ্চেন, হসপিটেবল মিন্স। দেখো এই যে এতক্ষণ ধরে আমরা দেখলাম গ্রামার, তারপর হচ্ছে টেক্সট বুক রিলেটেড, এরপর হচ্ছে মেমোরাইজিং পার্ট থেকে কোয়েশ্চেন এসে এখন আবার দেখতেছি মেমোরাইজিং পার্ট। হসপিটেবল মিন্স, হসপিটেবল অর্থ কি? এটা কিন্তু আমরা জানি সিনোনিম অ্যান্টোনিম রিলেটেড কোয়েশ্চেন। হসপিটেবল অর্থ কি জানো কিনা কাইন্ডলি একটু বলো। হসপিটেবল আতিথেয়তা পরায়ণ, হ্যাঁ অতিথি পরায়ণও বলা যায় হসপিটেবল। তো এটা ভালো কিছু বোঝাচ্ছে। তো হস্টাইল মানে বৈরিতা, শত্রুতা। ফ্রেন্ডলি বন্ধু ভাবাপন্ন, হসপিটালাইজড এটা কিন্তু অসুস্থতার সাথে কানেক্টেড। হটি উদ্ধত্ত মানে অহংকার বশত। সো এখানে উত্তর হবে মিন্স ফ্রেন্ডলি। হসপিটেবল মিন্স কি হবে? ফ্রেন্ডলি। এটা কিন্তু আমাদের, এটা তোমরা পড়েছো কিনা আগে বলো আমাকে কাইন্ডলি বলবা। এই হসপিটেবল মানে কি এটা তোমরা আগে পড়েছো কিনা 1-2 জন কমেন্ট করবা, বলো হসপিটেবল অর্থ কি পড়েছো। আশা করি হসপিটেবল তোমরা পড়েছো। হ্যাঁ দেখো আমরা এতক্ষণ কোয়েশ্চেন সলভ করে একটু তো আমরা বুঝতে পেরেছি, অনেক বেশি বাইরে থেকে কোনো কোয়েশ্চেন আসে না। 2-1টা কোয়েশ্চেন আছে যেগুলা ইতিপূর্বে আমরা পড়িনি। বেশিরভাগ কোয়েশ্চেন আসে হচ্ছে আমাদের পড়ার ভিতর থেকে। এই জন্য আমি বরাবরই বলি যে ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন ভালোভাবে নিয়ে নেয় সে আসলে অন্য কোনো ইউনিভার্সিটির জন্য খুব বেশি আলাদা করে পড়তে হয় না। কেউ যদি ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন খুব ভালো করে, মিনিমাম ধরো 80%
ধরো ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন সে খুব ভালো করে নিল, 100% নিল, তাহলে অন্য যে কোনো ইউনিভার্সিটির প্রিপারেশন তার 80 থেকে 85% অটোমেটিকলি হয়ে যাবে। বাকি প্রিপারেশন 1-2টা টপিকে একটু এদিক সেদিক হতে পারে। এরপর আমরা চলে যাই 25 নাম্বার কোয়েশ্চেন। এ হার্ড অফ ক্রাউজ, এ হার্ড অফ কাউজ ড্যাশ গ্রেজিং ইন দ্য ফিল্ড। তো এখানে ওয়াজ আছে, ওয়ার আছে, হ্যাভ বিন আছে, আর আছে, এটাও কিন্তু ভার্ব রিলেটেড কোয়েশ্চেন, রাইট ফর্ম অফ ভার্ব। 25 নাম্বার কোয়েশ্চেন আমরা দেখতে পাই হার্ড অফ কাউজ, এখানে সাবজেক্টকে খেয়াল করো, সাবজেক্ট আমরা বলতে পারি, আমরা জানি প্রেপোজিশন যুক্ত অংশ সাবজেক্ট হয় না, সো সাবজেক্ট হচ্ছে এ হার্ড, এখানে সাবজেক্ট হচ্ছে এ হার্ড। যেহেতু এ হার্ড সাবজেক্ট, তাহলে এখানে কোনটা কোনটা উত্তর হবে না, আমরা সহজেই বিটাকে বাদ দিতে পারি, সি কে বাদ দিতে পারি, ডি কে বাদ দিতে পারি। বি সি ডি তে সবগুলাতেই প্লুরাল দেওয়া আছে, আমাদের এখানে উত্তর হবে সিঙ্গুলার, সো এখানে কারেক্ট উত্তর হচ্ছে অপশন এ। আমরা আবারও মনে করি প্রেপোজিশন যুক্ত অংশ কিন্তু কখনোই কি হয় না, প্রেপোজিশন যুক্ত অংশ কখনোই সাবজেক্ট, তো অপশন এ ছাড়া বাকিগুলাতে সবগুলাতে প্লুরাল দেওয়া আছে, সো এখানে কারেক্ট উত্তর হবে অপশন এ। ক্লিয়ার কিনা বলো? 25 নাম্বার ক্লিয়ার। আমরা 26 নাম্বার চলে যাচ্ছি। I had to run to dash the rickshaw. I had to run to dash the rickshaw. I had to run to dash the rickshaw. দেখো অপশন এ তে keep to আছে, keep up আছে, keep up with আছে, তারপর keep into আছে। এখন এটা হচ্ছে এই যে keep এর কারেক্ট ব্যবহারটা তোমাকে বুঝতে হবে, keep up with নাকি keep to, keep up, keep into, কোনটা তুমি উত্তর করবা? keep up with। I had to run to keep up with the rickshaw, আমাকে রিক্সার সাথে মানে কি একদম সমান তালে ধরো কি দৌড়াতে হয়েছিল, মানে চলতে হয়েছিল, সো এখানে আসলে অপশন সি ক্লিয়ার। 26 নাম্বার কোয়েশ্চেনটা কোথা থেকে এসছে বুঝছো কিনা বলো? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন 26 নাম্বার বা গ্রুপ ভার্ব, আমরা দুইটাই বলতে পারি। 26 নাম্বার কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ, কিপ আপ উইথ, কিপ আপ উইথ, সবাই আশা করি বুঝতে পেরেছো। আমরা 27 নাম্বার কোয়েশ্চেনে চলে যাই। চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডার দ্য ওয়েদার, অর্থাৎ ফ্রেজ এন্ড ইডিয়মস দেওয়া আছে 27, 28 দুইটা কোয়েশ্চেন, তাহলে ফ্রেজ এন্ড ইডিয়ম থেকে দুইটা কোয়েশ্চেন এসছে। তো ফ্রেজ এন্ড ইডিয়মের এই কোয়েশ্চেনগুলো যদি আমরা গুচ্ছে পারতে চাই, আমি সবার প্রথমে বলবো অতীতে যে সকল ফ্রেজ এন্ড ইডিয়মস এসছে সেগুলো খুব ভালো করে পড়তে হবে। তো এটা তোমরা কোথা থেকে পড়তে পারো? প্রথম কথা হচ্ছে ওই যে আমি তোমাদেরকে মেমোরাইজিংয়ের যে পরীক্ষাগুলোর জন্য প্রশ্ন দিয়েছিলাম, ওইগুলাই মূলত অতীতের কোয়েশ্চেন, সো ওগুলা কিন্তু তুমি পড়ে নিতে পারো। হ্যাঁ, ওগুলো আশা করি পড়ে নিলেই হয়ে যাবে। সাতাশ নাম্বার কোয়েশ্চেন, আন্ডার দ্য ওয়েদার। এই যে আন্ডার দ্য ওয়েদার, এটার অর্থ কি আসলে? আন্ডার দ্য ওয়েদার, আন্ডার দ্য ওয়েদারের ঠিক বাংলা অর্থটা কেউ পড়েছো? এটা কি আন্ডার দ্য ওয়েদার এটা তুমি আগে পড়েছো কিনা? আন্ডার দ্য ওয়েদার যদি আগে পড়ে না থাকো তাহলে এটা নতুন করে তোমাকে মুখস্থ করে নিতে হবে। 27 নাম্বার কোয়েশ্চেনের উত্তর হচ্ছে স্লাইটলি আনওয়েল, কিছুটা অসুস্থ আর কি। হ্যাঁ, মানে ভালো না আর কি, আনওয়েল মানে আসলে ভালো না, তো তুমি বলতে পারো অসুস্থ, স্লাইটলি আনওয়েল। তো 27 নাম্বার কোয়েশ্চেন আশা করি ক্লিয়ার। 28 নাম্বার কোয়েশ্চেন আমরা চলে যাই। ফুল সামওয়ানস লেগ, ফুল সামওয়ানস লেগ। এখন এই দেখো 27 নাম্বার কোয়েশ্চেন আশা করি ক্লিয়ার। 28 নাম্বার ফুল সামওয়ানস লেগ, ফুল সামওয়ানস লেগ। এই 28 নাম্বার কোয়েশ্চেনটা তুমি মেবি আগে পড়েছো, বলো 28 নাম্বার কোয়েশ্চেনটা তোমার পড়ার মধ্যে এসছে কিনা? ফুল অর ট্রিক সামওয়ান। 28 নাম্বার কোয়েশ্চেন, ফুল সামওয়ানস লেগ। তুমি যদি 28 নাম্বার কোয়েশ্চেনটাও পড়ে না থাকো, মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই এখান থেকে খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে। মাথায় রাখবা, আমরা আসলে মেমোরাইজিং যেই টাইপের কোয়েশ্চেন আসছে এখানে বোঝানোর কিছুই নেই, ডিরেক্টলি মুখস্থ, ফুল অর ট্রিক সামওয়ান। এরপর চলে যাই আমরা 29 নাম্বার কোয়েশ্চেন। ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট অকার্স, এই কোয়েশ্চেনটা কোথা থেকে এসে বলার চেষ্টা করো। 29 নাম্বার কোয়েশ্চেনের উৎস ধরার চেষ্টা করো। ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট অকার্স,
আমার এখানে প্রবলেম কি? আমরা একটা না শেষ করবো, হ্যাঁ, এরপরে হচ্ছে কথা বলবো। উনত্রিশ নাম্বার কোয়েশ্চেনটা আমরা দেখতে পাই টেক্সট বুক থেকে একটা ইনফরমেটিভ কোয়েশ্চেন এসছে, ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। আমি বরাবরই বলে থাকি সামনে যত দিন যাবে তত বেশি টেক্সট বুক রিলেটেড কোয়েশ্চেন আসবে। এটা অতীতের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করলে খুব ইজিলি বোঝা যায়, যে কেউই বুঝতে পারবে। সো তোমরা হচ্ছে প্রতিদিন অল্প অল্প করে মিনিমাম 2 ঘন্টা তুমি টেক্সট বুকটা পড়বা। মিনিমাম 2 ঘন্টা করে পড়লে আরামসে তোমার কি হয়ে যাবে, মানে নির্ধারিত সময়ের পূর্বেই টেক্সট বুকটা শেষ হয়ে যাবে। কারণ ইতিপূর্বে তুমি কিন্তু অলরেডি কয়েকবার টেক্সট বুক পড়েছো আশা করি। তো ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট অকার্স ঘটে, আত্মকেন্দ্রিক যেই কনফ্লিক্ট মানে হচ্ছে সংঘর্ষ বা দুর্ঘটনা, এটা ঘটে কোথায়? উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল, নিজেদের মধ্যেই ঘটে। এই যে আত্মকেন্দ্রিক ইন্টারপার্সোনাল কনফ্লিক্টটা ঘটে কি নিজেদের মধ্যে, উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল। সো এখানে 29 নাম্বার উত্তর হবে সি, আত্মকেন্দ্রিক। অর্থাৎ আমরা আত্মকেন্দ্রিক কখন বলি? নিজেদের মধ্যে ঘটলে তখন আমরা বলি ইন্ট্রাপার্সোনাল। 30 নাম্বার কোশ্চেন আমরা চলে যাই। আই উইল ডু বেটার দ্যাট, আই রিটর্টেড আই উইল ইট নাথিং ফর ডিনার টুনাইট। দিস লাইন্স ফ্রম Somerset Maugham's The Luncheon are spoken ironically, humorously, seriously, sadly. এটাও কিন্তু টেক্সট বুক রিলেটেড কোয়েশ্চেন, কিন্তু এটা হচ্ছে রচনা ছিল সেখান থেকে নেওয়া হয়েছে। এটা তোমাদের অবশ্য সিলেবাসে ছিল না। খেয়াল করো 30 নম্বর কোয়েশ্চেনটা দেখো বুঝতে পারো কিনা। 30 নম্বর কোয়েশ্চেনটা দেখো বুঝতে পারো কিনা। আই উইল ডু বেটার দ্যান দ্যাট, I retorted, I will eat nothing for dinner tonight. These lines from Somerset Maugham's The Luncheon are spoken. অর্থাৎ ওই যে লাঞ্চনের যে টেক্সটটা ছিল এটা তোমাদের ছিল না মেবি, হ্যাঁ, এটা প্রিভিয়াস যে বছর ছিল, পূর্বের যারা ছিল তাদের ছিল। সাউন্ড আসে না? আমরা একটু চেক করে নেই সাউন্ড আছে কিনা, একটু বলবা। যারা দেখতেছো বলবা সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড তো ঠিক থাকার কথা, আমি তো একবার জায়গা থেকে নড়ছি না। অন্যরা বলবা যাদের এতক্ষণ প্রবলেম ছিল এখন ঠিক আছে কিনা বলো। ওকে, ঠিক আছে, বলবা, কোনো সমস্যা নাই। তো 30 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, টেক্সট বুকে একটা রচনা ছিল ওই যে দ্য লাঞ্চন নামে। এই দ্য লাঞ্চন যে রচনাটা, এটা কিভাবে বর্ণনা করা হয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে। আইরনিক্যালি, হিউমারাসলি, সিরিয়াসলি, স্যাডলি, এই টাইপের যে কোয়েশ্চেনটা এটা মুখস্থ করে নিতে হবে। এটাও কিন্তু টেক্সট বুক রিলেটেড কোয়েশ্চেন। 30 নাম্বারটাও টেক্সট বুক রিলেটেড কোয়েশ্চেন। সবাই বুঝছো কি না বলো। 30 নাম্বার কোয়েশ্চেন টেক্সট বুক রিলেটেড কোয়েশ্চেন, এখানে উত্তর হবে হিউমারাসলি। ওকে, আমরা চলে যাই 31 নাম্বার কোয়েশ্চেন। হোয়াট ইমোশন ডু দ্য ফলোয়িং লাইন্স এক্সপ্রেস? What emotion do the following lines express? How can the bird that is born for job sit in a cage and sing? এই যে 31 নাম্বার কোয়েশ্চেনটা কোথা থেকে আসে উৎসটা বলার চেষ্টা করো। 31 নাম্বার কোয়েশ্চেনটা কোথা থেকে এসছে উৎসটা বলার চেষ্টা করো। 31 নাম্বার কোয়েশ্চেন।
31 নাম্বার কোয়েশ্চেন, একটা কবিতা আছে, ওই কবিতা থেকে এসছে, উৎস বলার চেষ্টা করো। 31 নাম্বার কোয়েশ্চেন। একত্রিশ নাম্বার কোয়েশ্চেনটার উৎস বলার চেষ্টা করো। হ্যাঁ, তোমরা যদি উৎসটা বলতে পারো দ্যাট মিনস হচ্ছে তোমার অবস্থান ভালো। 31 নাম্বার কোয়েশ্চেনটা কোথা থেকে এসছে, উৎসটা বলার চেষ্টা করো। যারা আসো কাইন্ডলি কমেন্ট করো। এই যে আমরা দেখতে পারি, এই যে একটা কবিতা আছে না, ওই যে খাঁচার সাথে বোঝাচ্ছে, কবিতার নামটা একটু বলো। I will do better than that. I read. What emotion do the following lines express? How can ভাই ওই যে পাখির প্যাসেজটা, হ্যাঁ, নট পাখি বলতে পাখি না, এখানে ওই যে খাঁচার সাথে স্কুলের তুলনা করেছে, সেটা মাইনর বার্ড, ঠিক আছে। হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জব সিট ইন এ জয় কন্টেনমেন্ট হতে পারে, আমরা দেখি টেরর গ্রিপ। সো এখানে উত্তর তো হচ্ছে গ্রিফ হবে। সো টেক্সট বুকটা খুব ভালো করে পড়তে হবে, দেখতে পাই আমরা টেক্সট বুক থেকে এসছে। তারপর আমরা 32 নাম্বার চলে যাই। দ্য পারসন হু হ্যাজ দ্য রাইট টু ভোট ইন অ্যান ইলেকশন ইজ, এখানে হবে শূন্যস্থানটা দ্য পারসন হু হ্যাজ দ্য রাইট টু ভোট ইন অ্যান ইলেকশন ইজ অ্যান অবজারভার, এ ভোটার, এ ক্যান্ডিডেট, অ্যান এ। দেখো দ্য পারসন এটাও কিন্তু এক কথায় প্রকাশ, বই থেকে উঠাইছে। দ্য পারসন হু হ্যাজ দ্য রাইট, যে ব্যক্তির ভোট দেওয়ার অধিকার রয়েছে, ইন অ্যান ইলেকশন, ইলেকশনে, সে হলো, বলো যার ভোট দেওয়ার অধিকার রয়েছে ইলেকশনে, সে কি ভোটার। যে ভোট দেয় সে হচ্ছে কি ভোটার, এটা আমরা জানি, এটা খুব ইজি একটা কোয়েশ্চেন। যে ভোট দেয় সে হচ্ছে ভোটার। সো এখানে কারেক্ট উত্তর হচ্ছে অপশন বি, এ ভোটার। আমরা 32 নাম্বার কোয়েশ্চেন আশা করি বুঝতে পারছো। আমরা 33 নাম্বারে চলে যাই। আর দুইটা কোয়েশ্চেন, দুইটা বা তিনটা কোয়েশ্চেন, এরপর আমরা আজকের জন্য শেষ করে দিব। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ফর টিমিড? টিমিড অর্থ কি? টিমিড অর্থ কি? সরি, এখানে টিমিডের অ্যান্টোনিম চাইছে। টিমিডের অ্যান্টোনিম কি? টিমিড অর্থ কি বলো তো দেখি, টিমিড অর্থ কি? টিমিড অর্থ বলার চেষ্টা করবা। টিমিড অর্থ কি? টিমিড উইক, এখানে আমরা অপশন দেখতে পারি উইক, শাই, ডাউটফুল, বোল্ড। কেউ একজন বাংলায় লেখার চেষ্টা করো, টিমিড অর্থ কি? যারা দেখছো বাংলায় লিখো, টিমিড অর্থ কি? টিমিডের মূল অর্থটা লেখার চেষ্টা করো। জি, আমরা আরেকটু রেসপন্স আশা করছি। আর মাত্র 3টা কোয়েশ্চেন, এটা সহ। টিমিডের বাংলা অর্থ কি? লেখো, কেউ একজন লিখো, হাসান লিখো, ইমন লিখ। এখন টিমিডের উল্টা অর্থ চাইছে অ্যান্টোনিম। জি, মুক্তা লিখছো, থ্যাংক ইউ। তো এখানে উল্টা অর্থ চাইছে, অ্যান্টোনিম চাইছে, এখানে উত্তর হবে বোল্ড। তুমি যখন টিমিডের অর্থ জানবা তাহলে বাকি অপশনগুলো সব অর্থ তুমি জানো। দেখো, উইক দুর্বল, শাই লাজুক, ডাউটফুল সন্দেহজনক, বোল্ড সাহসী। তুমি যখন মূল শব্দের অর্থ জানবে বাকিগুলার উত্তর অটোমেটিকলি বের করতে পারবে। হ্যাঁ, সো এখানে কারেক্ট উত্তর হচ্ছে অপশন ডি। এরপর আমরা চলে আসি, হোয়াট ইজ দ্য সিনোনিম ফর রিজেনমেন্ট? রিজেনমেন্ট, দেখো এটাও সিনোনিমাস থেকে এসছে, মেমোরাইজিং। রিজনমেন্ট অর্থ কি? রিজেনমেন্ট অপছন্দনীয়। এখন এই রিজেনমেন্ট, তুমি যখন রিজেনমেন্ট শব্দের অর্থ জানবা বাকিগুলার উত্তর তুমি এমনিতেই করতে পারবা। অ্যাঙ্গার মানে ভয়, তুমি জানো। ফিয়ার, তুমি ধরো ইন্ডিগনেশন তুমি জানো না, কোনো সমস্যা নেই। বাকি অপশনগুলো দেখো, অ্যাঙ্গার রাগ, ফিয়ার ভয়, তারপর হচ্ছে প্যানিক যন্ত্রণা। সো 3টা কিন্তু হচ্ছে না, বোঝাই যাচ্ছে। সো এখানে হবে ইন্ডিগনেশন। তাহলে রিজেনমেন্ট, এখানে দেখো এই যে 34 নাম্বার কোয়েশ্চেনটা, এটাও কিন্তু মেমোরাইজিং রিলেটেড কোয়েশ্চেন। এরপর আমরা আমাদের আজকে লাস্ট কোয়েশ্চেনে চলে আসছি। ওয়ান হার্ডলি নোজ হোয়াট টু ডু হিয়ার দ্য ওয়ার্ড ওয়ান ইজ।
বলো one hardly knows what to do. কেউ যাবা না, আমি কোয়েশ্চেনটা সলভ করা শেষে কিছু কথা বলবো। One hardly knows what to do. Here the word one is an example of. দেখো এটাও কিন্তু এটা পার্টস অফ স্পিচের কোয়েশ্চেন। 35 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে পার্টস অফ স্পিচ রিলেটেড। ওয়ানটা কোন ধরনের প্রোনাউন? বলো ওয়ানটা কোন ধরনের প্রোনাউন? তোমরা এগুলো পড়েছো, বলো ওয়ানটা কোন ধরনের প্রোনাউন? ওয়ান, এনিওয়ান, সামওয়ান, নো ওয়ান, নোবডি, নাথিং, এই টাইপের ওয়ার্ড তোমরা পড়েছো, বলো এটা কোন ধরনের প্রোনাউন? লাস্ট কোয়েশ্চেন আমাদের, কাইন্ডলি একটু রেসপন্স করবা। ওয়ান হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, বাকিরা করো। ওয়ান হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, ওয়ান হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ওকে, সো এতক্ষণ ধরে আমরা যে প্রশ্ন সলভ করেছি, এবার আমরা হচ্ছে তোমার ইয়াতে চলে আসি, একটু সামারিতে চলে আসি। এতক্ষণ ধরে আমরা যে কোয়েশ্চেন সলভ করেছি, কোয়েশ্চেন সলভ করে আমরা পুরো প্যাটার্নটা আশা করি বুঝতে পেরেছি। বলো আমরা বুঝতে পেরেছি কিনা, বলো প্রশ্নের প্যাটার্ন আমরা বুঝতে পেরেছি কিনা, কাইন্ডলি একটু বলবা। জি, প্রশ্নের প্যাটার্ন আশা করি সবাই বুঝতে পেরেছ। তো এখন দেখো, আমি বরাবরে বলি, তুমি আগে যা পড়েছো তাই যদি পড়ে পরীক্ষার হলে উত্তর করতে পারো, ওগুলা দিয়েই সিরিয়াল করতে পারবা। হ্যাঁ, অল্প দু একটা টপিক আছে যেগুলো তোমাকে একটু বাড়িয়ে পড়তে হবে। তোমরা হচ্ছে তোমরা যদি চাও আমি হচ্ছে কম্প্রিহেনশন নিয়ে আলাদা কিছু ক্লাস নিব, অল্প অল্প করে ডেইলি ধরো আধা ঘন্টা করে কম্প্রিহেনশন নিয়ে ক্লাস নিব, কিন্তু সেটা হচ্ছে তোমাদের আগ্রহ থাকতে হবে। আমি নির্ধারিত সময় এসে পড়বো, তোমাকেও নির্ধারিত সময় আসতে হবে। ওকে, আমরা কম্প্রিহেনশন নিয়ে কথা বলবো। এখন আমরা পরবর্তীতে, আজকে তো হচ্ছে আমরা 20-21 কোয়েশ্চেন সলভ করেছি। আমরা পরবর্তীতে যেটা করব 21-22, এরপরে 22-23, আগামী 3 দিন আমরা 3টা কোয়েশ্চেন সলভ করব। হ্যাঁ, আজকে একটা করেছি, আরও 2 দিন আমরা 2টা কোয়েশ্চেন সলভ করব। সময় আমি গ্রুপে জানিয়ে দিব। এখন মানে কোয়েশ্চেনে আমরা কি কি দেখলাম, তোমরা যেটা করবা, কেউ একজন দায়িত্ব নিয়ে কোন টপিক থেকে কয়টা কোয়েশ্চেন এসছে সেগুলো একটু বলবা। মানে এভাবে ভাগ করবা, কম্প্রিহেনশন থেকে 5টা, তারপর হচ্ছে মেমোরাইজিং থেকে কয়টা, তারপর হচ্ছে কম্প্রিহেনশন না, একদিনে 2টা করতে পারবো না, এটা পরবর্তীতে দেখা যাবে, সময় হোক। কম্প্রিহেনশন কয়টা করবো একদিনে, এটা আমরা পরবর্তীতে দেখব, আমরা অনেক এক্সপ্লেন করে বলবো আর কি। হ্যাঁ, তো যেটা করবা তোমরা, প্রথমে যেটা করবা আজকে, কম্প্রিহেনশন থেকে কয়টা কোয়েশ্চেন আছে লিখবা, তারপর হচ্ছে মেমোরাইজিং থেকে কয়টা কোয়েশ্চেন এসে লিখবা, গ্রামার থেকে টোটাল কয়টা কোয়েশ্চেন এসে লিখবা, টেক্সট বুকের ইনফরমেশন থেকে কয়টা কোয়েশ্চেন এসে, এগুলো একটু লিখবা খাতায় লিখে। তারপরে তুমি চিন্তা করবা তোমার আসলে কিভাবে পড়া উচিত, কিভাবে পড়লে তুমি জিএসটি হ্যাক করতে পারবা, সেটা তারপর তুমি অটোমেটিকলি বুঝে যাবা। তো আশা করি তোমরা কথা বুঝতে পেরেছো, আমি আর কথা বাড়াচ্ছি না। কারো যদি কোনো বিষয়ে কথা থাকে একটু কমেন্ট করো, আমি কমেন্টটা পড়ে উত্তর দিয়ে আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। কারো কোনো কথা থাকে বলো, আর না হয় বলো ঠিক আছে ভাই ওকে। কথা থাকলে বলো, না হলে বলো ঠিক আছে ওকে। এই টাইপের কোনো ওয়ার্ড লিখো, আমরা শেষ করে দিচ্ছি। আশা করি সবাই বুঝতে পেরেছ, শেষ করে দিচ্ছি। বাকির একটু কাইন্ডলি কমেন্ট করবা। আর একটু ভাই তোমরা অ্যাটেন্টিভ হতে হবে ভাই। এই রমজানে অনেকক্ষণ দাঁড়িয়ে ক্লাস নিয়েছি, মানে ঘামে অবস্থা পুরাই একদম জবুত হবো। আর আমি, তোমরা জানোই বাসা থেকে ক্লাস নিচ্ছি, আমার বাসায় কিন্তু এসি নেই। ক্লাসের টাইমটা জানিয়ে দিব, সব পরামর্শ করেই নিব। হ্যাঁ, ঠিক আছে ওকে, আমরা তাহলে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, ইমন গ্রামারের কিছু টপিক ফিক্সড করে দেন, দিব। আগে কোয়েশ্চেনটা সলভ করে শেষ করি, তারপরে দিব। রাইট ফর্ম ভার্ব মাস্ট পড়ো, তুমি এই কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করো, নিজে থেকে অ্যানালাইসিস করো। ঠিক আছে, আমরা রেখে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।